এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটা যে কোনো পর্যায়ের একটা বড় নির্বাচনের প্রথম একটা নির্বাচন। অনেকে এই নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা না করলেও এটুকু বলছেন যে এই নির্বাচনটা কেমন হয় তার উপর হয়তো জাতীয় নির্বাচনের চেহারাটা হয়তো নির্ভর করতেও পারে, আবার নাও করতে পারে। তো আলোচনা হচ্ছে এই নির্বাচন নিয়ে বেশ গত কয়েকদিন ধরে খুব আলোচনা হচ্ছে। নির্বাচন কি হবে আমরা জানি না, হয়তো সন্ধ্যার পর আমরা রেজাল্ট জানতে পারবো। পাশাপাশি আরেকটা খবর যে সেনা সদর মাঝে মাঝে প্রেস কনফারেন্স করে, তারা মাঝে মাঝে মবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এবং তারপর আমরা যথারীতি মব দেখতে পাই। এখন এই জেহাদেরই কি অর্থ আর মবেরই কি অর্থ জানি না। সেনা সদর গতকালকে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তারা নতুন একটা কথা বলেছেন যে কথাটা আগে কখনো শুনিনি। তারা বলেছেন মব করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আমি মনে করি এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনাটা হলো, আগে আমরা প্রায় শুনতাম শেখ হাসিনার আমলে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আমরা অমুক জায়গায় যাব, সিঙ্গাপুর হয়ে যাব, অনেক কিছু বলা হতো। এটা নিয়ে আবার মাঝখানে কিছু জোকসও আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছিলেন বাংলাদেশ সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল, তারপরে কেউ এসে বললো না সিঙ্গাপুর দরকার নেই, চলো আমরা আমেরিকার দিকে যাই। আমেরিকার দিকে প্লেনে করে রওনা হলাম, পরে দেখলাম প্লেন যে নামলো পাকিস্তানে। তো এই জোকস গুলোই চলছে বাজারে। আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি আমাদের খুবই পরিচিত মুখ, নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি শুনলেন আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বললাম। আমার ভূমিকা যেগুলো দিয়েছি বেসিক্যালি এগুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। প্রথমে আমি সেনা সদরের যে প্রেস কনফারেন্সটা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি। সেনা সদর বলেছে যে মত করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। এই কথাটাকে প্রথমত আপনি কিভাবে দেখছেন? দ্বিতীয়ত, আপনি মনে করতে পারবেন যে গত মাসের 28 তারিখে মানে 28শে আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামকে কেন্দ্র করে গতকালকে পর্যন্ত কিন্তু বেশ ধরাধরি চলছে। তো সেটাও তো মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠান ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক একটা অনুষ্ঠান ছিল, সেটাকে মব করেই ছোট করা হয়েছে এবং যারা মব করেছে তাদের কিছু হয় নাই, মব যাদের উপর করেছে তাদেরকে ধরে নিয়ে যে মামলা করা হয়েছে। তাহলে সরকারের ওই পদক্ষেপ এবং সেনা সদরের এই বক্তব্য, এই দুটোকে আপনি কিভাবে মিলিয়ে দেখতে পাচ্ছেন? সেনা সদরের বক্তব্য যথার্থ। তারা তো সবসময় মেজার্ড ওয়েতে রেসপন্ড করে। এইখানে তারা যখন দেখতেছে যে এই 71 মঞ্চের এরা কিছু বলার আগেই আপনার বক্তব্য কেউ ঠিক মতো দিতেই পারে না, মনে হয় একজন শুধুমাত্র কার্জন সাহেব কিছু বলার হয়েছে, বলার আগেই আপনার লোকজনকে তারা বলতেছে যারা সন্ত্রাসের কথা চিন্তা করতেছে, সন্ত্রাসের কথা ভাবতেছে। তা আমাদের কনস্টিটিউশনে কিন্তু একটা কথা আছে যে বাক স্বাধীনতা আবার চিন্তার স্বাধীনতা, অর্থাৎ আপনি যে চিন্তা করবেন সেই চিন্তার কিন্তু একটা স্বাধীনতা এনশিওর করা হয়েছে। এই সরকার আমি দেখতেছি যে চিন্তার স্বাধীনতাও হরণ করে এনেছে। এখানে লতিফ সিদ্দিকী বসেছিলেন, উনি হয়তো কিছু চিন্তা করতেছিলেন, হয়তো মুক্তিযুদ্ধের কথা চিন্তা করতেছিলেন, হয়তো কিছু কিছু তাকে আপনি অ্যারেস্ট করে ফেললেন। সেই সাথে আপনি মঞ্জুরুল ইসলাম পান্নাকে অ্যারেস্ট করলেন, সেই সময় আপনি প্রফেসর কার্জনকে আপনি অ্যারেস্ট করলেন, আজকে না কালকে অ্যারেস্ট করলেন আবু আলম শহীদ খান। সে সেখানে উপস্থিত ছিল কি ছিল না এটাও শিওর না, যে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। তা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই সরকার বাক স্বাধীনতা হরণ করার জন্য উঠে পড়ে লাগছে। আপনার যারাই কথা বলে তাদেরকেই জেলে পুরে দেওয়া হচ্ছে। এটা তো শেখ হাসিনা, আইব খান, ইয়াহিয়া খান, হোসেন মোহাম্মদ এরশাদ, এই ধরনের বিষয়ের মতো অবস্থা হয়ে গেছে। অথচ এরা সবসময় বাক স্বাধীনতার কথা বলছেন। আপনার আমার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন তখন উনি অনেকটা গদগদ কণ্ঠে বললেন, আপনারা যত পারেন মন খুলে আমার সমালোচনা করেন। এখন দেখতেছি উনি আমাদেরকে ফাঁদে ফেলাইছে, যে ইসরায়েলের যেমন খাবার করে দেয়, যে এই লোকগুলি যে জেলে গেছে
লোক জেলে জেলে গেছে, কি কারণে এরা তাদের জেলে তারা কাটাবে? কি কারণে কাটাবে? জাস্ট একটা কথা বলার জন্য, একটা কথা বলার জন্য। তো উনি কাকে ভয় দেখায়? আমরা তো ভয় পাওয়ার লোক না। যাদেরকে উনি জেলে পাঠাচ্ছে তারা কিন্তু ভীত না, তারা ভীত না। তারা শেখ হাসিনার আমলের যে ক্রস ফায়ার, শেখ হাসিনার আমলের যে গুম হয়ে যাওয়া, সেইগুলিকে উপেক্ষা করে আমরা কিন্তু কথা বলেছি এবং আমরা জীবিত আছি। আমাদেরকে যদি অ্যারেস্ট করতে হয়, গ্রেপ্তার করতে হয়, কিংবা মেরে ফেলতে হয়, গুম করতে হয়, আহ, সহজ হবে না, সহজ হবে না। যে বাক স্বাধীনতা এতগুলি লোকের জীবনের বিনিময়ে আমরা অর্জন করছি, তা এই বৃদ্ধ লোককে হরণ করতে দেয়া হবে না কোনোভাবে। তাকে বুঝাই দেওয়া দরকার যে আপনি কাকে ভয় দেখান। আপনি ডক্টর মঞ্জুর চৌধুরীকে ভয় দেখান, মাসুদ কামালকে ভয় দেখান। এই ভয়তে আমরা ভীত না, আপনার ভীত হওয়া উচিত। আপনি সারা বিশ্বের দরবারে কি করবেন? মঞ্জুরুল ইসলাম পান্নার হাতে হাত করা একজন সাংবাদিক, একজন অ্যানালিস্ট। আপনার, আমি তার কথা আপনি লাইক নাও করতে পারেন, লাইক করতে এমন কোনো কথা নাই, ডিসলাইকও করতে পারেন। তার জন্য তাকে জেলে থাকতে হবে কেন? এবং জেলের ভিতর থেকে যখন তাকে নেওয়া হয়, মনে হয় যে সেই কলম্বিয়ান একজন টেরোরিস্ট গ্রুপের লিডার, একেবারে শীর্ষ সন্ত্রাসী, তাকে ঘেরাও করে। এটা কোথায় পাইছে এই লোক? এই লোক চিনতে পারে না। এই লোক তো সারা পৃথিবীতে ওই সুদের ব্যবসা করে ঘুরে বেড়াইছে, তো ওই বাঙালিদেরকে চিনে নাই, বাঙালিদের চিনে নাই। সেফ এক্সিটের কথা ভাবেন না, সেফ হাউসের কথা ভাববেন। যাই হোক, আপনি একটু আবেগপ্রবণ হয়ে গেছেন হয়তো। তারপরেও এটা তো এই বাক স্বাধীনতার জন্য কতটা ই হয়েছে। আমার বাসার সামনে ডিবি বসে থাকতো, আমাকে অনেক হেনস্থা করা হয়েছে। আমাকে কেন, আপনাকে, আমরা অনেক হেনস্থা হয়েছে, অনেক রিস্ক দিছি সে সময়। কিন্তু আজকে, আজকে কথা বলার জন্য একজন 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 করে উনি ঢুকে ফেলাবে জেলের মধ্যে এই সন্ত্রাসের কথা, এটাকে আনপ্রটেস্টেড যাইতে দেওয়া উচিত না? প্রোটেস্ট করা উচিত, সবাই প্রোটেস্ট করা উচিত। ওনাকে ইন নো আনসার্টেন টার্ম আমি বলতে চাই যে আপনি ভুল করতেছেন, আপনি বিশাল ভুল করে ফেলছেন। আজকে দেশ একটা মাৎসন্য সিচুয়েশন হয়ে গেছে। কবর থেকে লাশ উঠে, সেই লাশকে উপরে আপনার পিটাইয়া তারপর পোড়াই দেওয়া হয়েছে। এই কলঙ্ক কি কোনোদিন কাটবে? এই কলঙ্ক কোনোদিন কাটবে না। বাঙালিকে আপনার নৃশংসতার দিকে নিয়ে যাওয়া হয়েছে। মব জাস্টিস তো মব লিঞ্চিং, মব ভায়োলেন্স। মব ভায়োলেন্সকে আবার বলা হচ্ছে আরেকজন যে এটা প্রেশার গ্রুপ। এইসব কতগুলি উদ্ভট টাইপের লোককে উনি একত্রিত করে এই বাংলাদেশের এই সরকারের মধ্যে ঢুকে তাদের মানে ধারণাই নাই, তাদের ধারণাই নাই যে মানুষ যখন হিংসার দিকে চলে যায়, সেই হিংসা থেকে ফিরে কেমনে আনবেন আপনি? আপনি আনেন তো এখন আপনার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টাবলিশ করেন তো। জায়গায় জায়গায় যেভাবে হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, প্রতিদিন 14 জন নাকি মানুষকে হত্যা করা হয়। কেন হত্যা করা হবে? কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনতি হবে? জি, আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো, আমরা কিন্তু শুনেছিলাম এই সরকারের শত দুর্বলতার মধ্যেও আমরা একটা কথা শুনেছিলাম এবং বেশ ফলাও করে বলা হচ্ছিল, আমি নিজেও বলতাম, নিজেও সেরকম উপলব্ধি করতাম, যে অন্ততপক্ষে অর্থনৈতিক খাতে আমাদের একটু স্ট্যাবিলিটি এসেছে। এবং সেটা বলা হতো এই কারণে যে বিপুল পরিমাণ অর্থ যে আগে পাচার হয়ে যেত, সম্পদ পাচার হয়ে যেত, সেটা বোধ করি থেমেছে। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে আমরা কি আসলে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি? গতকালকেও আমি দেখলাম একটা অনুষ্ঠানে আহ বাংলাদেশের একজন সাবেক একজন আপনার তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা মিস্টার হোসেন জিল্লুর রহমান, তিনি বলেছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এই বয়ান থেকে আসলে সরে আসতে হবে। কারণ এই বয়ানের আসলে বাস্তবতা এখন আর নেই, উনি বলছেন কথা। এটা নিশ্চয়ই আপনার, আমার ধারণা আপনার চোখে পড়েছে। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? স্যার দেখেন, এইটা একটা ছিল কি যে এই শেখ হাসিনার আমলে নানাবিধ স্ট্যাটিস্টিক্স দেওয়া হতো। পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে, এটা হচ্ছে সেটা হচ্ছে। এর একজন কারিগর ছিল, একজন প্রতিমন্ত্রী ছিল, উনি এই স্ট্যাটিস্টিক্স তৈরি করতো। উনি সেই ডিসরায়েলির কথাটাই ফলো করছে, দ্যার আর লাইস, ড্যাম লাইস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এইখানে এই সরকার আসার পরে অ্যাকচুয়ালি আমাদের জিডিপি গ্রোথ গত বছর কি হয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম কি, এই সম্বন্ধে একটা সুন্দর একটা মানে রিয়ালিস্টিক দেওয়া দরকার ছিল, একটা মানে
একটা অ্যাসেসমেন্ট দেওয়া এদের উচিত ছিল, কারণ অনেক তথ্যই ছিল বিভ্রান্তিকর, অনেক তথ্য বিভ্রান্তিকর ছিল। তো সেই হিসেবে যদি বলা হয় যে গোদামিলের উপরে দাঁড়ায় আছে, পাটাতনটা স্ট্রং না, বাংলাদেশের ইকোনমির পাটাতনটা স্ট্রং না, এটাই হচ্ছে মূল কথা। এবং দেখেন যে এই যে হতদরিদ্র লোকজন, হতদরিদ্র লোকজন, যে দারিদ্রতা বাড়ছে, 30 লক্ষ লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে। যেখানে কথা ছিল যে 3-0 নিয়ে উনি ল্যান্ড করলেন, 3-0, সেখানে জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি, জিরো এমিশন। এখন ঘটনা দাঁড়ালো যে সবই তো শূন্য। আপনার জিরো আনএমপ্লয়মেন্টের দরকার নাই ভাই, যে আনএমপ্লয়মেন্টটা ছিল, যতটুকু ছিল ততটুকু ফিরেই আনেন, ততটুকু ফিরে আনেন। আপনার তো 30 লক্ষ লোক এই হয় কিভাবে, দরিদ্র হয় কিভাবে, সে বিষয়ে তো আপনি কোনো কথাই বলছেন না। আপনি তো কথা বলা দরকার, আপনি এক্সপ্লেইন করা দরকার। আপনি এখানে বলতেছেন কোথাকার কাদেরকে নিয়ে আসছেন, কতগুলি উদ্ভট উড়নচণ্ডী এই লোকজন বিদেশে বিদেশে ঘুরে বেড়ায়, যেসব লোকজনকে নিয়ে আসছে। এখানে এক ভদ্রলোক বলে বেড়াইছে যে মাতার বাড়ি আর কক্সেস বাজার, মহেশখালী সব মিলে একটা বিশাল হাব হবে, সেটা সিঙ্গাপুরকে ছাড়াই যাবে। এইসব কাল্পনিক কথা বলে তো কোনো লাভ নেই। এইসব কাল্পনিক কথা বলে, এইসব কাল্পনিক কথা শেখ হাসিনাও বলছে অনেক। এই যে আপনার যে ওই এই যে নতুন যে পোর্টটা করলো, যে পোর্টটা করলো আপনার কুয়াকাটায়, এটা একটা ফেইলিওর না? এটা একটা ফেইলিওর। এটা টানেল করলো, এটা ফেইলিওর না? খালি বললেই তো হবে না যে আপনার কতটা ইনভেস্টমেন্ট হয়েছে। আপনার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি চালায়, যারা বিজনেস করে, তাদের বক্তব্য মাঝে মাঝে শুনি। তারা বলে যে কিসের ইনভেস্টমেন্ট হবে, আমরা যারা ইন্ডাস্ট্রি করছি আমরাই তো ফাইসে গেছি, আমাদের গ্যাস দিতে পারে না, আমাদেরকে বিদ্যুৎ দিতে পারে না, আমাদের জ্বালানির কোনো নিশ্চয়তা নাই। সেইখানে কোন ইনভেস্টরটা আসছে, কারা আসছে, গত 1 বছরের মধ্যে কারা আসছে? আমরা তো এদের কাছে বলি না যে আপনি ইনভেস্টর আনেন। আপনি কি করতেছেন? আপনি ইলেকশন দিবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবেন, যেখানে যেখানে সেইখানে গুন্ডাদের, সেই টেরোরিস্টদেরকে, সে অভিজিৎ রায়ের হত্যাকারী যারা আছে তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, ওদিকে পোর্ট দিয়ে দিচ্ছেন বিদেশিদের হাতে। এখানে আজকে দেখলাম কিছুক্ষণ আগে বলছে যে পোর্ট বিদেশিদের হাতে থাকবে। কেন পোর্ট বিদেশিদের হাতে থাকবে? বাংলাদেশের লোকেরা পোর্ট চালাতে পারে না? এ পোর্ট কি আপনার ব্যর্থ পোর্ট? এ পোর্ট দিয়ে এক্সপোর্ট হয় না? তাকে কে বলছে যে আপনি পোর্ট এই দিবেন? আপনার কি এই কাজের মধ্যে পড়ে, টার্মস অফ রেফারেন্সের মধ্যে পড়ে যে পোর্টটা 30 বছরের জন্য আপনি দিয়ে দিবেন? আপনি তো দুদকের কেসে পড়বেন। আমি তো সাসপেক্ট করি এখানে আপনার অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনি নিচ্ছেন। আপনি বিরত হন। ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, আপনি বিরত হন। এই বৃদ্ধ বয়সে জেল খাটা কিন্তু সোজা ব্যাপার না। আপনার এই যে আবু আলম শহীদ খন্দকার, শহীদ খান, তারপরে মঞ্জুর সব পান্না, এরা ইয়াং, এরা জেলে সহ্য করতে পারবে। আপনি জেলে সহ্য করতে পারবেন? আপনি তো জেল হবে। আপনি কেন বাংলাদেশের পোর্টকে আপনি অন্যদের হাতে দেবেন টেন্ডার ছাড়া? আপনাকে কে বলছে? আপনাকে কি এটা বলা হয়েছে? আপনি দিচ্ছেন, আপনি অর্থনৈতিক কারণে দিচ্ছেন। একেবারে এটা আমাদেরই। আপনি বলছিলেন যে ইমিডিয়েটলি আপনার অ্যাডভাইজাররা তাদের সম্পদের হিসেব দিছে। তার সম্পদের হিসেব দিছে? কেউ দিচ্ছে? আপনি পারাইছেন কাউকে দিয়ে বলাইতে যে এই আমার সম্পদের হিসাব? এই যে যেসব লোকজন দুর্বৃত্ত, আওয়ামী দুর্বৃত্তদেরকে কারা আশ্রয় দেয়? আপনার অ্যাডভাইজারদের লোকেরা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদের ব্যবসা বাণিজ্য দেখে, তাদের অফিসে যে বসে। আমাদের কাছে খবর আছে, আমরা এই দেশে থাকি, আপনি এই দেশে থাকতেন না, আপনি জানেন না। বাঙালিকে আপনি ভয় দেখাবেন না, বাঙালির সাথে আপনি ওই চালাকি করতে যাবেন না, চালাকি করতে যাবেন না। আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে, না পারলে ছেড়ে দিয়ে আপনি চলে যান, গেট লস্ট। জি, অনেক ধন্যবাদ। আমরা আলোচনা আসলে আরো লম্বা করতে পারতাম, কিন্তু আর করছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি একটু আবেগপ্রবণ হয়ে গেছেন, যে কোনো কারণে হোক। আসলে বাস্তবতা, এটা বাস্তবতা। বাক স্বাধীনতার জন্য আমরা এত কথা বলছি, এত রিস্ক দিছি, সেই বাক স্বাধীনতা উনি কিভাবে হরণ করে, কি কোন কিভাবে হরণ করে? উনি এক একটা লোককে ধরে ধরে এবং বলে আমি জানি না। আপনি যদি না জানেন তাহলে আপনি কেন গভর্নমেন্টের ব্যক্তি হন? জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। আজকে আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী সম্পর্কে একটু বলি। উনি কিন্তু মানে আবেগপ্রবণ হয়েছেন বলে আমি দু একবার বলেছি বটে,
কিন্তু ওনার সব বক্তব্যই কিন্তু ওনার অভিজ্ঞতাজাত, এবং এই বক্তব্যগুলোর সারবেত্তা কতটুকু সেটা কিন্তু আপনি একজন দর্শক হিসাবে, এদেশের নাগরিক হিসেবে আপনারা উপলব্ধি করতে পারবেন। অনেকে হয়তো আমার ধারণা এমনও ভাববেন যে কথাটা আপনি ভাবছেন, যে কথাটা আপনি আপনার ঘরের মধ্যে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করছেন, হয়তো সে পালিয়ে গেছে এবং অনেকের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, নেপালের পার্লামেন্ট ভবনে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে। মানে সব মিলিয়ে বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল গত বছরের অগাস্ট মাসে, 5ই আগস্ট, ঠিক সেরকম একটা ঘটনা। সেনাবাহিনীর হেলিকপ্টার যেয়ে বিভিন্ন মন্ত্রীদেরকে যার যার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। এবং এই আন্দোলনটা হয়েছে মাত্র 2 দিনের আন্দোলন। 2 দিনের আন্দোলনে এই সরকার মানে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছে। অথচ এটা কিন্তু অনেক পুরনো একটা গভর্নমেন্ট, অনেক দিন ধরে এই বর্তমান যে প্রধানমন্ত্রী কেপি ওলি, উনি অনেক দিন ধরেই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কংগ্রেসের সমর্থন নিয়ে উনি মোটামুটি একটা ভালোই চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু আসলে দুর্নীতি বাসা বেঁধেছিল ভেতর থেকে। কাঠের আসবাবপত্রে দেখবেন যে ঘুণে ধরে, ঘুণ কিন্তু ভেতর থেকে খেয়ে খেয়ে যায়, বাইরে থেকে খুব একটা বোঝা যায় না। যখন ভেঙে পড়ে হুড়মুড় করে ভেঙে পড়ে। এখানেও একই জিনিস হয়েছিল, দুর্নীতি বাসা বেঁধেছিল, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। কিন্তু সেই ক্ষোভগুলো হঠাৎ করে একত্রিত হয়ে ওই ক্ষোভের মধ্যে, ক্ষোভের সেই যে উত্তপ্ত ক্ষোভ, তার মধ্যে স্ফুলিঙ্গ হিসাবে আবির্ভূত হলো সোশ্যাল মিডিয়া বন্ধ করার ঘোষণা। যে জিনিসটা আপনি আমাদের কথা ভাবেন একবার, আমাদের এই সরকার কিন্তু যে যতই বলুক, যে যতই দাবি করুক, আমাদের এই সরকার কিন্তু ওই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে তার পতন ঘটেনি। পতন ঘটেছিল মানুষের পুঞ্জীভূত ক্ষোভের কারণে। সারা দেশে সকল শ্রেণীর মানুষের মধ্যে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ ছিল, এক ধরনের রাগ ছিল। সে রাগটা কিসের ছিল? যে তারা গণতন্ত্র হরণ করেছিল, মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষের, সারা দেশের মানুষের মধ্যে তারা একটা ভয়ের সংস্কৃতি চালু করেছিল যে প্রতিবাদ করলে তাকে তুলে নিয়ে গুম করা হবে। আর কি ছিল? আর ছিল অপরিমিত দুর্নীতি। একটা বিশেষ শ্রেণীকে সরকার দুর্নীতি করার অবাধ লাইসেন্স দিয়ে দিয়েছিল, এবং সেই শ্রেণী দুর্নীতি করতে করতে শেষ দিকে না, শুরু থেকেই ধরেন আপনি দেশের সম্পদ তারা বাইরে পাচার করে দিত, পাচার করে বাইরে নিজস্ব একটা সাম্রাজ্য তারা গড়ে তুলত, এবং তারা সেই সাম্রাজ্যে এখন কিন্তু বসবাস করছে। ঠিক সময় তারা সবাই কিন্তু পালিয়ে গেছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো মানুষকে ক্ষুব্ধ করে তুলেছিল। সেখানে স্ফুলিঙ্গ হিসাবে আবির্ভূত হয়েছিল সেই কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওদের কোটা বিরোধী আন্দোলন সেটা, এবং ধীরে 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 সে আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করেছিল। এবং কবে চূড়ান্তভাবে মানে আন্দোলনটা আরও বেশি বেগবান হলো? যখন হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দিল। মানে ইন্টারনেট, তারা ভেবেছিল ইন্টারনেট বন্ধ করে দিলে বোধহয় কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে না, আন্দোলন থেমে যাবে। ঠিক একই ধরনের ঘটনা কিন্তু নেপালে ঘটেছে। নেপালে কি ঘটেছে? নেপালে তারা সোশ্যাল মিডিয়া বন্ধ করেছে, 26টা সোশ্যাল মিডিয়া তারা বন্ধ করে দিয়েছে। এবং সেই বন্ধ করা সেগুলির মধ্যে কী ছিল? যে ইউটিউব, ফেসবুক, এগুলো সব বন্ধ করে দিয়েছে, ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে। তাদের যুক্তিটা ছিল যে এদের সঙ্গে নাকি সরকারকে বলেছে, ওরা সরকার ওই কোম্পানিগুলিকে বলেছিল তোমরা আমাদের এখানে রেজিস্ট্রেশন করো, তারা রেজিস্ট্রেশন করছে না, এই জন্য বন্ধ করে দিয়েছিল। বাট সাধারণ মানুষ জানতো এটা ছিল একটা অজুহাত মাত্র। মূল কারণ হলো যে এই সোশ্যাল মিডিয়াগুলির মাধ্যমে মানুষের প্রতিবাদটা ধীরে ধীরে বাড়ছিল। মানুষ তাদের দুর্ভোগের কথা, তাদের প্রতিবাদের কথা, তাদের চাহিদার কথা এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছিল। ওখানকার যে সমস্ত পত্রপত্রিকা এবং টেলিভিশন, সেগুলি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল, অথবা তারা সরকারের মোসাহেবি করছিল, সাংবাদিকরা সরকারের মোসাহেবি করছিল। তখন এই ধরনের মানে যারা নাকি সোশ্যাল মিডিয়া, তারা শক্তিশালী হয়ে উঠেছিল।
এবং তারা স্বাধীন সাংবাদিকতা করছিল, এবং ওখানকার যারা সংবাদ পাঠক, সংবাদ যারা পেতে চেত, বিভিন্ন শ্রেণীর মানুষ, তারা এই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করত প্রকৃত তথ্যটা পাওয়ার জন্য। ঠিক যেমনটি এখন আমাদের দেশে হচ্ছে। আমাদের দেশেও কিন্তু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া কিন্তু দিন দিন পাওয়ারফুল হয়ে উঠছে। মানুষ এর উপর নির্ভর করছে। মানুষ কিন্তু সেই কনভেনশনাল মিডিয়াগুলোর উপর নির্ভর করছে না। একটা প্রকৃত তথ্য পাওয়ার জন্য, তথ্যের ভেতরের কথা জানার জন্য তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করছে। যখন আমি নেপালের কথা একটা ফিরে আসি, পরে আবার আমাদের প্রসঙ্গে আসবো শেষ দিকে। তো নেপালে কি হলো, এই সোশ্যাল মিডিয়া যখন বন্ধ করে দিল, তখন তাদের এই ইয়াং শ্রেণী যাদেরকে আমরা জেন জি বলি, এই ইয়াং শ্রেণী তারা ক্ষিপ্ত হয়ে উঠলো। আপনারা নিশ্চয়ই জেন জি বিষয়টা বুঝেন, আমি তবু একটু বলি। খুবই কিন্তু আলোচিত একটা ঘটনা, যে মানুষ বলে যে জেন জি জিনিসটা কি, মানে জেন জি যে আমরা বলি ব্যাপারটা কি। আসলে ব্যাপারটা আসলে কিছু না। এই জেনারেশনগুলিকে তারা কিন্তু বিভিন্ন সময়ে সারা দুনিয়ার মানুষ হয়, এই জেনারেশনগুলিকে একটা তাদের জন্মসাল অনুযায়ী ভাগ করেছে। যেমন 1946 সাল থেকে 1964 সাল পর্যন্ত এই যে 20 বছর, এই 20 বছর সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় বেবি বুমার্স। তারপর 1965 সাল থেকে 1980 সাল পর্যন্ত যে জেনারেশনটা, এই সময় যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনারেশন এক্স। বেবি বুমার যারা, তাদের কাছে সাধারণত কী ধরনের প্রযুক্তি থাকতো, রেডিও, টেলিভিশন, এই পর্যন্ত কিন্তু তারা এইগুলি দেখে দেখে বড় হয়েছে। আর যারা জেনারেশন এক্স, তারা দেখেছে পিসি, মানে এই আপনার পার্সোনাল কম্পিউটার, ভিডিও গেম, কেবল টিভি, তারা এইগুলি দেখে দেখে বড় হয়েছে। আর তারপরে আসে যে মিলেনিয়াস। এই মিলেনিয়াল যে জেনারেশনটা, এই জেনারেশনটাকে বলা হয় জেন ওয়াই। এই জেন ওয়াই যারা, এদের জন্ম হয়েছে বেসিক্যালি 1981 সাল থেকে 1996 সাল, এই সময়টাতে। এরা কিন্তু ইন্টারনেট দেখেছে, মোবাইল ফোন দেখেছে, সোশ্যাল নেটওয়ার্ক যারা আছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা তো অল্প অল্প করে দেখেছে। কিন্তু তাদের সময় স্মার্টফোনটা আসেনি। স্মার্টফোনটা এসেছে 1997 সাল থেকে পরবর্তী সময় 2014-15 পর্যন্ত, 12 থেকে 15 বলা হয়। এরাই হলো জেন জি। মানে আজকে যাদের আমরা দেখছি, তারা কিন্তু 1997 সাল থেকে 2015-র মধ্যে তাদের জন্ম হয়েছে। 15টা ধরা হচ্ছে না এই কারণে, 15টা যাদের, তাদের বয়স এখন 10 বছর মাত্র, তারা তো আন্দোলন করতে পারে না। তো এরা কী দেখে বড় হয়েছে? এরা বড় হয়েছে স্মার্টফোন দেখে, ইউটিউব দেখে, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো দেখে দেখে করেছে। এবং এরা প্রযুক্তি, গ্লোবালাইজেশন, তথ্য প্রযুক্তির সঙ্গে এদের জীবনটাকে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়েছে। এরা দিন দুনিয়ার সম্পর্কে অনেক খবর রাখে, এবং আপনি তাদের কিছু একটা বুঝিয়ে, 7-5 বুঝিয়ে বিদায় করে দেবেন, সেটা পারবেন না। তো সেই রকম এই জেনজি কিন্তু এই আন্দোলনটা মূলত করেছে। এটা জেনজি, ওরা বলছে জেনজির আন্দোলন। আমাদের যে আন্দোলনটা হয়েছিল, এটাও বেসিক্যালি জেনজির আন্দোলনই ছিল। কিন্তু মানে এই জেনারেশনটা খুবই স্মার্ট। এরা আপনি এদেরকে কিছু একটু বুঝাবেন যে না, এটা এখানে হয় না, ওটা এখানে হয় না, সঙ্গে সঙ্গে দেখবেন যে মোবাইল টিপে বলে দিবে যে না, তোমার কথাটা ঠিক না, আসল তথ্য হলো এটা। এরা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের উপর খুব জড়িত। তো এই গ্রুপের লোকজন মানে এবার ক্ষিপ্ত হয়ে গেছিল নেপালে। কারণটা, এটা আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো, এদের কিন্তু অনেকের ইনকামও কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের উপর নির্ভর করে। ইউটিউব থেকে অনেকে টাকা পয়সা ইনকাম করে, ফেসবুক থেকে করে। তো তাদের এই যে যখন 26টা নেটওয়ার্ক বন্ধ করে দিল, তখন অনেকের কিন্তু একটা বড় অংশের আয়ের সোর্সও কিন্তু বন্ধ হয়ে গেল। একদিকে আয়ের সোর্স কমে গেল, আরেকদিকে তাদের প্রকৃত সংবাদের প্রাপ্তি বন্ধ হয়ে গেল। এবং তারা মানে তাদের যে জীবন ধারণ, তারা তো এটার উপর নির্ভর করে জীবন ধারণ করে, সারা দুনিয়ার খবর তারা এখান থেকে পায়। যখন এটা বন্ধ হয়ে গেল, তখন তারা ক্ষিপ্ত হয়ে গেল। এবং সেই সঙ্গে যুক্ত হলো পুরো নেপালের জনগণ, যারা নাকি এই সরকারের কর্মকাণ্ড দ্বারা আগে থেকে ক্ষিপ্ত ছিল। সব মিলিয়ে 2 দিনের আন্দোলনে সরকার পতন। দেখুন, এটাই কিন্তু হতে থাকবে, আগামী দিনগুলোতে এরকমই হবে। কারণ যারা জেনজি, তারা তো এরকমই স্মার্ট, তারা দ্রুত বেগে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে, এবং তারা জেনে বুঝে সিদ্ধান্ত নেয়। পরে যে সমস্যাটা হয় কিছু একটা, অনেকে এটাকে ধরে রাখতে পারে না। কারণ তারা তখন তো আবার যেই সরকারের পতন হয়ে যায়, তখন তারা আবার যার নিজের কাজে ফিরে যায়। তখন আবার এই চান্সে অন্য কেউ এসে, যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়, তারা এসে কিন্তু বসে যায় ক্ষমতায়। এবং তারা এসে এই বৃদ্ধের মতো, আগের মতোই ওই বেবি বুমার্স কিংবা তারও আগের জেনারেশন, তারা ওই একই রকমভাবে কাজ করতে থাকে, যা নাকি এদের সঙ্গে চাহিদার সঙ্গে মিলে না। ঠিক আমাদের দেশে হুবহু সেরকম হয়েছে এবং হচ্ছে, সেটা হয়তো আমরা বলবো না।
এটা বললে অনেকে মন খারাপ করবেন, কিন্তু বাস্তবতাটা কিন্তু ওদিকেই যাচ্ছে। আমাদের এখানে কি হচ্ছে এখন বলুন? সোশ্যাল মিডিয়ার উপর মানুষ নির্ভর করছে। একটা খবরের জন্য মানুষ কিন্তু ইউটিউব দেখছে, ফেসবুক দেখছে, তারা কিন্তু টেলিভিশন খুলে বসছে না, তারা কিন্তু পত্রিকার পাতায় খুঁজছে না আসলে কি ঘটলো। এবং এটা কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে হচ্ছে, এবং বয়স্ক লোকও কিন্তু আসলে এদের উপরে ডিপেন্ড করছে। কাজে এটাও কিন্তু সরকারের জন্য হুমকি হয়ে যাচ্ছে। তখন সরকার নানাভাবে চেষ্টা করছে, যারা কথা বলে তাদের কথা থামায় দেবো। আমাদের এখানে এখনও ইউটিউব বন্ধ হয় নাই, কিন্তু যারা ইউটিউবে যাদের কথা পাওয়া যায়, যাদের কথা সমালোচনা পাওয়া যায়, তাদেরকে থামাই দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আপনি দেখছেন গত 15 দিনের মধ্যে মঞ্জুর আলম পান্না, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, আবু আলম শহীদ খান, এদের মধ্যে মিলটা কি? আমি কালকে বলেছি, এদের মধ্যে মিল হলো যে এরা সোশ্যাল মিডিয়ায় কথা বলে, সরকারের সমালোচনা করে। এই জিনিসটা এই সরকার আসলে নিতে পারছে না। তো আমি আশা করব ওনাদের মধ্যে সেই সুবোধের উদয় হবে। যে দেখুন, আপনি হয়তো মনে করছেন যে আমি পুলিশ দিয়ে সব থামিয়ে দেব, সবাই মনে করে, হাসিনাও মনে করেছিল, কেপি ওলিও মনে করেছিল, নেপালেও মনে করেছিল। এভাবে কাজ হয় না। মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষ কি বলে সেটা শুনতে হবে, শুনে আত্মসমালোচনা করতে হবে।